শুনছেন গল্প স্বল্প, গল্প স্বল্প, only on 100.1 FM Gold। গল্প স্বল্প। বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। তিনি 1873 সালের 3রা ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধাত্রী গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুড়াব গ্রামে। ছাত্রাবস্থায় কবিতা লেখার মধ্যে দিয়েই প্রভাত কুমারের সাহিত্য জীবনের সূত্রপাত হয়। এক উজ্জ্বল নক্ষত্রের মতো বাংলা সাহিত্য জগতে প্রভাত কুমারের আবির্ভাব ঘটেছে। রবীন্দ্র সমসাময়িক যুগে কথা সাহিত্যে যারা অগ্রগণ্য ভূমিকা লাভ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তি হলেন প্রভাত কুমার। রবীন্দ্রনাথের সমকালেও তার গল্পের জনপ্রিয়তা ছিল প্রচুর। তার গল্পের প্রধান বৈশিষ্ট্য হল সমাজ কল্যাণ ও সমাজ সমালোচনা। তার গল্প সংকলনগুলি হল নবকথা, ষোড়শী, দেশি ও বিলাতি, গল্পাঞ্জলি, গল্পবিথি, পত্রপুষ্প, গহনার বাক্স ও অন্যান্য গল্প, যুবকের প্রেম ও অন্যান্য গল্প, নূতন বউ ও অন্যান্য গল্প, জামাতা বাবাজি ও অন্যান্য গল্প ইত্যাদি। আজ গল্প স্বল্পে শুনবেন প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত গল্প শখের ডিটেকটিভ। গল্প পাঠে রাজীব, সুদীপ্ত, অর্ণব, অরিজিৎ, অমরজিৎ, দত্তাত্রেয়, সোহম এবং অর্পণ। গল্পের সূত্রধর রিয়া। সম্পাদনা ও আবহ নির্মাণ রাজীব। সমগ্র পরিচালনা ও পরিকল্পনা শুভদা। ধূমপান ও পান খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। FM গোল্ড কখনোই কোনো নেশার বস্তুতে আসক্ত হওয়াকে সমর্থন করে না। এগুলি শুধুই গল্পের প্রয়োজনে ব্যবহৃত হয়েছে। শীতকাল, রাত 8:22 ডায়মন্ড হারবার থেকে আসা কলকাতাগামী প্যাসেঞ্জার গাড়িটা সংগ্রামপুর স্টেশনে এসে দাঁড়ালো। অল্প কয়েকজন আরোহী ওঠানামা করতেই ছাড়ার ঘন্টা বেজে গেল। ঠিক এই সময় ব্যাগ হাতে একজন মধ্যবয়স্ক মোটাসোটা লোক দৌড়ে প্ল্যাটফর্মে এসে ঢুকলেন, কিন্তু তার চেষ্টা বৃথা গেল। ও করে বাঁশি বাজিয়ে ইঞ্জিন মশায় বাবুকে উপহাস করেই যেন করতে 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 ছুটতে আরম্ভ করল। বাবুটি হতাশ হয়ে চলন্ত ট্রেনখানার দিকে চেয়ে রইলেন আর হাঁপাতে লাগলেন। গাড়ি বার হয়ে গেলে বাবুটি ধীর পায়ে আবার ফটকের দিকে এগিয়ে গেলেন। সেখানে গোল লণ্ঠন হাতে ছোট স্টেশন মাস্টার বাবু দাঁড়িয়ে আগন্তুক যাত্রীদেরকে টিকিট নিচ্ছিলেন। বাবুটি পাশে দাঁড়িয়ে রইলেন। শেষ লোকটা ফটক পার হয়ে গেলে ছোট বাবুকে তিনি জিজ্ঞাসা করলেন, মশাই, আবার কটায় ট্রেন? ছোট বাবু বাতির আলোতে টিকিটগুলি দেখতে দেখতে বললেন, কোথাকার ট্রেন? আগে কলকাতায় ফেরবার। আবার সেই রাত্রি 1:18। বাবুটি আপন মনে হিসেব করতে লাগলেন। 1:18 আমাদের হলো গিয়ে তাহলে 18 + 24, মানে 1:42, ওই 1:45 ধরো, তাই তো? এরই মাঝখানে ছোটবাবু সেখান থেকে চলে গেলেন। একজন খালাসি চাকাওয়ালা মই ঘর ঘর করে টানতে টানতে প্ল্যাটফর্মের আলোগুলো নিভিয়ে দিচ্ছিল। বাবুটি ধীরে ধীরে গেটের বাইরে এসে সিঁড়ি দিয়ে নেমে নিচে দাঁড়ালেন। সামনে তাকিয়ে দেখলেন কাছে একটা মিষ্টির দোকানে মিটমিট করে তখনও আলো জ্বলছে। তারপর যতটুকু চোখ যায় কেবল অন্ধকার। সবচেয়ে কাছের গ্রামও এখান থেকে অন্তত 2 কিলোমিটার তো হবেই। রাস্তার দুধারে কেবল গাছ আর জঙ্গল। সেই জঙ্গলে ঝিঝি পোকা ডাকছে। মাঝে মাঝে শেয়ালের হুক্কা হওয়া আওয়াজও শোনা যাচ্ছে।
সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুটি অনুভব করলেন একটু খাবার দাবার পেটের ভেতরে না ঢুকলে সমস্ত রাত কিছুতেই কাটবে না। যদিও যাদের বাড়িতে গিয়েছিলেন সেখানে সন্ধ্যাবেলার খাওয়া দাওয়াটা একটু বেশ গুরুতর গোছেরই হয়েছিল এবং তাদের আয়োজনে একটু দেরি হওয়ার জন্যই গাড়ি ফেল করে এই বিপত্তি উপস্থিত। সুতরাং সারা রাত্রির উপযুক্ত বোঝা তো পেটের ভেতরে নেওয়া দরকার। মিষ্টির দোকানটি আছে তাই রক্ষা, নয়তো আধ পেটা খেয়ে রাত কাটাতে হতো। ভাবতে ভাবতে বাবুটি মিষ্টির দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন। বুড়ো মিষ্টির দোকানে চশমা চোখে দিয়ে রামায়ণ পড়ছিলেন। বললেন, আস্তে আজ্ঞা হোক, আসুন আসুন আসুন। দোকানের ভিতর দেয়াল ঘেঁষে একটা সরু বেঞ্চি ছিল, তার ওপর বাবুটি বসে বললেন, তা কি কি আছে? আরে বাবুর কি চাই বলুন? রসগোল্লা আছে, পান্তুয়া আছে, মিহিদানা আছে, কচুরি আছে, সিঙ্গারা আছে, তাজা আজকেই ভেজেছি। ইচ্ছে মতো জিনিসপত্র কিনে নিয়ে বাবুটি খেতে শুরু করলেন। এই সুযোগে তার পরিচয়টা দেওয়া আমাদের উচিত, তাই না? সুখের বিষয়, সেই জন্য আমাদের খুব বেশি কষ্ট স্বীকার করতে হবে না, নাম বলে দিলেই যথেষ্ট। কারণ বিজ্ঞাপন অনুসারে বঙ্গ সাহিত্যে ইহার নূতন পরিচয় দেওয়া সম্পূর্ণ নিষ্প্রয়োজন। আপনারা নিশ্চয়ই তার লেখা কোনো না কোনো ডিটেকটিভ উপন্যাস পাঠ করেছেন। তার নাম হচ্ছে গোবর্ধন দত্ত। কলকাতায় থাকেন। এই স্টেশন থেকে 2 ক্রোশ দূরে কোনো গ্রামের একজন ভদ্রলোকের মেয়ের সঙ্গে তার ভাইপোর বিয়ের সম্বন্ধ হচ্ছে। আজ বেলা 3টের গাড়িতে তিনি কলকাতা থেকে এসে পৌঁছেছিলেন। মেয়ে দেখে 8:24 গাড়িতে যদি রওনা হতে পারতেন, তবে রাত 9:45 নাগাদ কলকাতায় পৌঁছে গরম গরম লুচি, ঘন ছোলার ডাল, সদ্য ভাজা রুই মাছ, হাঁসের ডিমের কালিয়া এসব খেয়ে দিয়ে নিরাপদে লেপ মুড়ি দিয়ে শুতে পারতেন। কিন্তু কপালের লেখন কে খণ্ডাতে পারে? বাসি কচুরি, ভিতরে আটিওয়ালা রসগোল্লা, এই সব যথাসম্ভব খেয়ে গোবর্ধন বাবু আপাতত হাত মুখ ধুয়ে মিষ্টির দোকানদারকে জিজ্ঞেস করলেন, তোমার দোকান কতক্ষণ খোলা থাকে? হালুকার বললেন, তার রাত্রি 9টা, বড় জোর 9:30। তারপর দোকান বন্ধ করে দিয়ে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। গোবর্ধন বাবু ব্যাগটা হাতে নিয়ে উঠলেন। মিষ্টির দোকানদার বলল, বাবু তাহলে স্টেশন চললেন? হ্যাঁ, কি আর করি। বলে গোবর্ধন বাবু ধীরে ধীরে আবার স্টেশনে গিয়ে উঠলেন। সংগ্রামপুর ছোট স্টেশন। টেলিগ্রাম, টিকিটের অফিস সমস্ত কিছু একই কামরায় রয়েছে। ওয়েটিং রুম পর্যন্ত নেই। গোবর্ধন বাবু প্ল্যাটফর্মে পৌঁছে দেখলেন সেই অফিসের কামরা তালা বন্ধ। বাইরে কম্বল গায়ে দিয়ে একজন খালাসি বসে ঝিমোচ্ছে। একটা মাত্র লণ্ঠন ঝুলছে, তারও আলো অত্যন্ত কমিয়ে দেওয়া। গোবর্ধন বাবু খালাসিকে জিজ্ঞেস করলেন, এই বাবু কোথায় রে? খেতে গেছে বসায়। কখন আসবেন? এই তো এলেন বলে। একটা বেঞ্চ ছিল, গোবর্ধন বাবু তার উপরেই বসলেন। ব্যাগটা খুলে পানের ডিবে বার করলেন, সিগারেট বার করলেন, সঙ্গে দেশলাই। জুতো খুলে রেখে পা দুটো বেঞ্চের ওপর তুলে গায়ের কাপড়টা বেশ করে ঢাকা দিয়ে বসে পান সুপুরি খেতে আর ধূমপান করতে তৈরি হলেন। চারিদিকে খোলা মাঠ, হু হু করে হাওয়া আসছে। কিছুক্ষণ পরেই গোবর্ধন বাবুর শীত করতে লাগলো। কোথায় বাড়িতে এতক্ষণ চারদিকে দরজা জানালা বন্ধ করে দিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়তেন, তা না কোথায় এই তেপান্তরের মাঠেই কষ্ট ভোগ করতে হচ্ছে। যদি না মেয়ে দেখতে আসতেন তাহলে তো এই কর্মভোগ করতে হতো না। মেয়ের বাপেরা খাওয়া দাওয়ার অনাবশ্যক আড়ম্বর করে গাড়ি ফেল করে দিয়েছে বলে তাদের উপর ভয়ঙ্কর রেগে গেলেন তিনি। বিধবা ভাই বউয়ের উপর রাগ হলো। ছেলের বিয়ের জন্য এত তাড়াতাড়ি কেন তার? গোবর্ধন বাবু বলেছিলেন এবছরটা যাক, আসছে বছর তখন দেখা যাবে। সে কথা তিনি কোনো মতেই শুনলেন না। আরে বউ এসে কি হাতের 5 পা গজাবে? আর বাল্য বিয়ের ওপরও তার রাগ হতে লাগলো।
শীতে কাঁপতে কাঁপতে প্রতিজ্ঞা করলেন এবার বাল্য বিবাহকে আচ্ছা করে গালে দিয়ে একটা নতুন ধরনের উপন্যাস তিনি লিখবেন। কিছুক্ষণ পরে সিঁড়িতে জুতোর শব্দ পাওয়া গেল। প্ল্যাটফর্মের উপর খানিকটা আলো এসে পড়ল। বাতে হাতে করে ছোট বাবু এলেন। অফিস কামরা খুলে ঢুকে দরজাটা ভেজিয়ে দিলেন। আরো কিছুক্ষণ গায়ে ঠান্ডা লাগানোর পর গোবর্ধন বাবু আর ধৈর্য রাখতে পারলেন না, উঠলেন, গিয়ে দরজাটা ফাঁক করে বললেন, স্টেশন মাস্টার বাবু, স্টেশন মাস্টার বাবু, বলছি 1:45 গাড়ি তো এখনো অনেক দেরি, বাইরে বড্ড শীত, ভেতরে এসে কি একটু বসতে পারি? এই বাবুটি স্টেশন মাস্টার নন, তার অ্যাসিস্ট্যান্ট মাত্র। এটা কিন্তু গোবর্ধন বাবু জানতেন। কিছুটা খোসামত করার জন্যই ওরকম একটা সম্ভাষণ করলেন। ছোটবাবু বললেন, আসুন। ঢুকে গোবর্ধন বাবু একটা পিঠ ভাঙা চেয়ারে বসলেন। এবার ভালো করে দেখলেন এই ছোটবাবুর বয়স 40 বছরের ওপরে তো নিশ্চয়ই উঠেছে। সাদা জিন্সের প্যান্টের সঙ্গে কালো মোটা গরম কোট পরে রয়েছেন। মোটা মোটা গোল গোল বোতামগুলোতে কি সব ইংরেজি অক্ষর লেখা রয়েছে। টেলিগ্রাফের কলের কাছে বসে খুটখুট খুটখুট করে কাজ করছেন। গোবর্ধনবাবু যেখানে বসেছিলেন তার কাছে লম্বা গোছের একটা টেবিল, তার উপর ঘষা কাঁচের একটা সরু উঁচু লণ্ঠন রাখা রয়েছে, সঙ্গে লাইন ক্লিয়ার বই আর অন্যান্য খাতাপত্র যথাসম্ভব ছড়ানো। একটা টিনের গাঁদদানি, অপর একটা টিনের পাত্রতে তেলকালের প্যাড এবং সেই স্টেশনের একটা স্ট্যাম্প, সীসার কাগজ চাপা, একগাছা রুল, এইসব জিনিসপত্র রয়েছে। ছোটবাবু টেলিগ্রাফের কাজ শেষ করে আগন্তুকের দিকে চেয়ে একটা হাই তুললেন। দাঁড়িয়ে উঠে হাত দুটো পিঠের দিকে নিয়ে আড়মোড়া ভাঙলেন। তারপর একটা দেরাজ থেকে খড়খড় করে টেনে তার মধ্যে থেকে একটা বই বার করলেন। সেটা নিয়ে আলোর কাছে এসে পড়তে শুরু করলেন। গোবর্ধনবাবু গলাটি বাড়িয়ে দেখলেন বইটা তাঁরই লেখা ভীষণ রক্তারক্তি নামক উপন্যাস। গোবর্ধনবাবু নতুন লেখক নন, যাদের বই বছরের পর বছর সিন্দুক বা আলমারিতে পোকা খাওয়ার জিনিস হয়ে বিরাজ করে, সেই রকম শ্রেণীর বইয়ের লেখক তিনি নন। তথাপি এই দূর দেশে একটা গ্রামের ভেতরে একজনকে খুব নিবিষ্ট হয়ে তার বই পড়তে দেখে তার মনটা খুশিতে নেচে উঠল। তার শীত কোথায় চলে গেল? ছোটবাবু এক মনে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে পড়ে যেতে লাগলেন। গোবর্ধনবাবু এক দৃষ্টে তার মুখের দিকে চেয়ে রইলেন। গর্বে তার মন একেবারে ভরে উঠতে লাগলো। মনে মনে বললেন, বিজ্ঞাপনে যে লিখি, একবার পড়তে বসলে আহার নিদ্রা ত্যাগ, সেটা কি নিতান্তই মিছে কথা লিখি? হ্যাঁ। কিছুক্ষণ এইভাবে কাটার পর এই ভক্ত পাঠকের কাছে নিজের পরিচয় দেওয়ার জন্য গোবর্ধনবাবুর প্রাণটা ছটপট ছটপট করতে লাগলো। ভাবলেন, পুরনো একখানা শাল গায়ে দিয়ে কাদামাখা জুতো পরে নিরীহ ভালো মানুষটির মতো বসে আছি। আমি কে সেটা জানতে পারলে এই বাবুর বিস্ময়ের শেষ থাকবে না। তারপর থেকে যতদিন বাঁচবেন সবার কাছে জোর গলা করে বলে বেড়াবেন, একবার বিখ্যাত ডিটেকটিভ ঔপন্যাসিক গোবর্ধন বাবুর সাথে দেখা হয়েছিল। মানুষটি এমন সাদাসিধে যে দেখলে গোবর্ধন বাবু বলে মনেই হয় না, অতি মহাত্মা লোক। না হয় আমি ওর নামটা আগে জিজ্ঞেস করি, তাহলে নিশ্চয়ই আমার নামটা উনি জিজ্ঞেস করবেন। গলা বাড়িয়ে গোবর্ধনবাবু দেখলেন সেই ছোটবাবু তখন 13 নম্বর পরিচ্ছেদ পড়ছেন, যেখানে প্রসিদ্ধ গুন্ডা মির্জা বেগ 15 বছর বয়সী সুন্দরী নায়িকা বকুলমালাকে তার বাপের বাড়ি থেকে গভীর রাতে ডাকাতি করে ধরে নিয়ে যাচ্ছে। এই পরিচ্ছেদটা বিশেষভাবে চমকপ্রদ, সুতরাং রসভঙ্গ করতে ইচ্ছে হল না।
পরিচ্ছেদটি শেষ হওয়া মাত্র গোবর্ধনবাবু জিজ্ঞেস করলেন, মশাইয়ের নামটি কি জিজ্ঞেস করতে পারি? বাবুটি বই থেকে মুখ না তুলেই উত্তর দিলেন, শ্রী বিবেন্দ্রনাথ দাস ঘোষ। বলে 14 নম্বর পরিচ্ছেদে মনোনিবেশ করলেন। গোবর্ধনবাবু সহজে ছাড়ার পাত্র নন। আবার জিজ্ঞেস করলেন, আপনার নিবাস? বাবুটি আগের মতোই বলল, হুগলির কাছে। কোন গ্রাম? শঙ্করপুর। বলে তিনি 14 নম্বর পরিচ্ছেদের 2য় পৃষ্ঠা খুলে ধরলেন। গোবর্ধনবাবু মনে মনে বললেন, কোথাকার অভদ্র লোক কে জানে। প্রকাশ্যে বললেন, আপনার নাম ধাম জিজ্ঞেস করছি বলে আপনি আবার বিরক্ত হচ্ছেন না তো? আজকালকার আবার ওই ইংরেজি ফ্যাশনে এগুলোকে বেয়াদবি বলে গণ্য করা হয়, কিন্তু আমরা মশাই সেকেলে লোক, অত শত মেনে চলতে পারি না। কিছু মনে করবেন না কিন্তু আপনি। হ্যাঁ। বাবুটি তার দিকে এক পলক তাকিয়ে একটু মৃদু হেসে বললেন, না। গোবর্ধনবাবু তখন নিজের পরিচয় দেওয়া সম্পর্কে হতাশ হয়ে কড়িকাঠ গোনার জন্য ওপর দিকে চেয়ে দেখলেন যে কড়িকাঠ নেই, ঢেউ খেলানো করগেটেড লোহার ছাদ মাত্র। ছোটবাবু যখন বইটা শেষ করলেন তখন রাত প্রায় 12:30। বই বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রায় 1 মিনিট সময় তিনি সামনের দেওয়ালের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন। তারপর গোবর্ধনবাবুর দিকে ফিরে তাকিয়ে বললেন, সেই অবধি বসে রয়েছেন? কি আর করি। ভারী কষ্ট হলো তো আপনার। পান খাবেন? বলে পকেট থেকে পানের ডিবাটি বার করে সামনের লোকটির সামনে ধরলেন। পান নিয়ে গোবর্ধনবাবু ভাবলেন, আরে এ মানুষটাও জানতে পারলো না যাকে পান দিচ্ছে সে লোকটা কে আর কত বড়। ছোটবাবু বললেন, মশাই মাফ করবেন, আপনি প্রায় 3 ঘন্টা এখানে বসে আছেন, আপনাকে কোনো খাতির করিনি। ওই বইখানা নিয়ে এমনি হয়ে পড়ছিলাম, একেবারে বাহ্য জ্ঞান শূন্য যাকে বলে। কোথা থেকে আসছেন? মশাইয়ের নাম কি? গোবর্ধনবাবু বললেন, কলকাতা থেকে এসেছিলাম বুঝলেন। আমার ভাইপোর জন্যে কাছেই একটা গ্রামে মেয়ে দেখতে গিয়েছিলাম। আমার নাম শ্রী গোবর্ধন দত্ত। নামটা শোনা মাত্র ছোটবাবু এইমাত্র পড়া বইটার প্রথম পৃষ্ঠাটা খুলে আলোর কাছে ধরলেন। তারপর বই নামিয়ে গোবর্ধনবাবুর দিকে চাইলেন। আবার বইটার প্রথম পাতাটা ভালো করে তাকিয়ে দেখলেন। তার অবস্থা দেখে গোবর্ধনবাবু বললেন, কি ভাবছেন? লোকটি সংকোচের সঙ্গে বললেন, মশাই আপনি কি এই বই লিখেছেন? এইবারে গোবর্ধনবাবু ন্যাকা সেজে জিজ্ঞাসা করলেন, কি বই ওটা? ভীষণ রক্তারক্তি। ও হ্যাঁ, আমারই একখানা বই বটে। হ্যাঁ, আপনি গোবর্ধন বাবু? মশাই, আপনার সঙ্গে যেরকম ব্যবহার আমি করেছি ভারী অন্যায় হয়ে গেছে। ছি ছি। গোবর্ধনবাবু বললেন, আরে না 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 না, কোনো অন্যায় আপনি করেননি। আপনি আবার অন্যায় করেছেন কোথায়? অন্যায় করিনি। আপনি এখানে 3 ঘন্টা কাল ঠায় বসে আছেন, আপনাকে জিজ্ঞাসাও করিনি মশাই আপনি কে, কোনো কষ্ট হচ্ছে কিনা। বই নিয়ে এমনিই মেতেছিলাম, অন্যায় করিনি। আরে কিচ্ছু না, বরং আমার বই নিয়ে আপনি মেতে উঠেছিলেন সেটা তো আমার পক্ষে কমপ্লিমেন্ট। আমার কোন কোন বই আপনি পড়েছেন? আগে আর কিছু পড়িনি, তবে পাঁজিতে আপনার অনেক বইয়ের বিজ্ঞাপন দেখেছি বটে। এবার আনাতে হবে এক একখানা করে। আজকে এই বইখানা পড়া হতো। ওইখানেই একজন প্যাসেঞ্জার ফেলে গেছে। 5টার গাড়িতে এসেছিল কলকাতা থেকে। মস্ত একদল। বাইরে প্ল্যাটফর্মে ওই যে বেঞ্চিখানি রয়েছে না, তারই ওপর জনকতক বসেছিল। তারা চলে গেলে দেখি বইখানি বেঞ্চের নিচে পড়ে রয়েছে। এনে পড়তে আরম্ভ করলাম। আরম্ভ করলে কি আর ছাড়বার জোটি আছে? আচ্ছা মশাই, ওসব ঘটনা কি সত্যি, না আপনি মাথা থেকে বের করেছেন? আসল কথাটা বলতে গেলে তো বলতে হয় ইংরেজি উপন্যাস থেকে না বলিয়া গ্রহণ, মানে চুরি। তাই গোবর্ধনবাবু ইতস্তত করে বললেন, মাথা থেকে বের করেছি।
আপনার খুব মাথা, কিন্তু কি অসাধারণ কৌশল। আপনি যদি পুলিশ লাইনে ঢুকতেন তো খুব ভালো ডিটেকটিভ হতে পারতেন। হ্যাঁ, ভালো কথা মনে পড়ে গেল। আপনি এসেছেন, ভালোই হয়েছে। আপনাকে জিজ্ঞাসা করি, দেখুন বইখানার ভেতর একখানে চিঠি ছিল। আশ্চর্য চিঠি, আমি তো মশাই পড়ে কিছুই বুঝতে পারলাম না। আপনি দেখুন দেখি। বলে দেরাজ খুলে একটা চিঠি বার করে তিনি গোবর্ধন বাবুর হাতে দিলেন। ব্যাগ থেকে চশমা বার করে চোখে দিয়ে আলোর কাছে ধরে গোবর্ধন বাবু চিঠিখানা পড়লেন। তাতে লেখা আছে, ভাই কুঞ্জ, মঙ্গলবার রাতে শত্রুদুর্গ আক্রমণ হবে, মনে আছে তো? তুমি কিন্তু সদল বলে ওই দিন বিকেলবেলা 5টার গাড়িতে এসে পৌঁছবে, অন্যথা যেন না হয়। সকলে এখানে এসে জড়ো হয়ে সন্ধ্যের পর মার্চ করতে হবে। রাত্রি 10টার সময় যুদ্ধ আরম্ভ হবে। কাজ শেষ করে ভোর 3টের গাড়িতে তোমরা আবার ফিরে যাবে। ইতি তোমাদের নিতাই। চিঠিখানা পড়ে গোবর্ধন বাবুর মনে হলো এরা স্বদেশী ডাকাত ছাড়া আর কিছুই হতে পারে না। জিজ্ঞেস করলেন, তারা একদল এসেছিল বললেন না? আগে হ্যাঁ। তা কজন? জন 20 হবে। তা বয়স কত হবে? চেহারা কি রকম? বয়স 15-16 থেকে 19-20-র মধ্যে। চেহারাগুলো সন্ডা সন্ডা, খুব হাসি স্ফূর্তি গোলমাল করতে করতে গেল। তা ভদ্রলোকের ছেলে সব? হ্যাঁ, বেশ ফিটফাট কাপড় চোপড়, কারু কারু চোখে সোনার চশমা। কোন ক্লাসের টিকিট নিয়ে এসেছিল? ইন্টারমিডিয়েট। তা সিঙ্গেল না রিটার্ন? রিটার্ন। এক কাজ করুন, তাদের টিকিটগুলো বের করুন তো। ছোটবাবু একটা দিরাজ টেনে এক গাদা টিকিট থেকে লাল রঙের আধখানা টিকিটগুলো বেছে বেছে গোবর্ধন বাবুর সামনে ফেলতে লাগলেন। শেষ হলে গোবর্ধন বাবু গুনে দেখলেন সব শুদ্ধ 19খানা টিকিট আছে। প্রত্যেকটাই কলকাতা থেকে, নম্বরগুলি পরপর। পকেট বুক বার করে টিকিটের নাম্বার আর ছাপগুলির বিবরণ গোবর্ধন বাবু নোট করে নিয়ে গম্ভীরভাবে বললেন, স্বদেশী ডাকাত। ছোটবাবু বললেন, স্বদেশী ডাকাত? হ্যাঁ, স্বদেশী ডাকাত বলেন কি? পরিষ্কার স্বদেশী ডাকাত। আপনার কাছে ম্যাগনিফাইং গ্লাস আছে? না। কেন বলুন দেখি। চিঠিটার একটা জায়গায় আঙুল দেখিয়ে গোবর্ধন বাবু বললেন, এই দেখুন, খামের ওপর যে মোহর পড়ে তারই সাদা দাগ এ চিঠিতে রয়েছে। একটা ম্যাগনিফাইং গ্লাস পেলে ছাপটা পড়তে পারতাম। ছোটবাবু চশমা চোখে দিয়ে দাগটা পড়তে চেষ্টা করলেন। শেষে বললেন, কিছু পড়া গেল না। গোবর্ধন বাবু সেই ঘষা কাঁচের লণ্ঠনটার দরজা খুলে দিয়ে ভিতরে কে যেন খুঁজতে লাগলেন। শেষে এক টুকরো কাগজ নিয়ে লণ্ঠনের একটা জায়গায় ঘষতে আরম্ভ করলেন। কাগজটুকু ভূষা কালিমাখা হয়ে গেল। বার হয়ে তার উপরে জোরে 2-3টে ফুঁ দিয়ে গোবর্ধন বাবু সেখানা চিঠির সেই সাদা ছাপ পড়া জায়গায় আলতো হাত বুলিয়ে দেখতে লাগলেন। ছোটবাবু অবাক হয়ে তার কাজ দেখতে লাগলেন। ছাপটা পরীক্ষা করে গোবর্ধন বাবু গম্ভীরভাবে বললেন, আজই বেলা 9টার ডেলিভারিতে বউবাজার পোস্ট অফিস থেকে চিঠি বিলি হয়েছে। বলে চিঠিখানা ছোটবাবুর হাতে দিলেন। ছোটবাবু সেটা আলোর নিচে ধরলেন। দেখলেন কালো জমির উপর সাদা অক্ষরে OWAZA, তার নিচে 9A, তার নিচে 5JY ফুটে উঠেছে। চিঠিখানা গোবর্ধন বাবুর হাতে দিয়ে তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ধন্য আপনার বুদ্ধি, নইলে আর অমন সব নভেল আপনার মাথা থেকে বেরোয়। গোবর্ধন বাবু বলতে লাগলেন, এই ডাকাতদের অন্তত একজন, যার নাম কুঞ্জ, বউবাজার অঞ্চলে থাকে। নিতাই বলে দলের একজন আগেই এসেছিল, যা কিছু দেখবার, শুনবার, খবর নেবার সমস্ত ঠিকঠাক করে এই চিঠি লিখেছে। এই এলাকার কোনো ধনী লোকের বাড়ি
আজ রাত 10টার সময় তারা ডাকাতি করেছে। ভোর 3টের গাড়িতে তারা ফিরে যাবে। এমন সময় কলকাতা থেকে ট্রেন এসে পৌঁছল। ছোটবাবু লণ্ঠন হাতে সেগুলি পাস করতে ছুটলেন। গোবর্ধনবাবু একা বসে বসে চিন্তা করতে লাগলেন। এই ডাকাতগুলোকে যে কোনো উপায় হোক ধরতে হবে। ধরতে পারলে গভর্নমেন্টের কাছে যথেষ্ট সুনাম হবে। চাই কি একটা রায় বাহাদুর খেতাব টেতাবও মিলে যেতে পারে। অনেক দিন ধরেই রায় বাহাদুর হবার জন্য গোবর্ধনবাবুর খুব ইচ্ছে। উপন্যাস লিখে টাকা পয়সার তিনি যথেষ্টই করেছেন, কিন্তু সাহিত্য ক্ষেত্রে তেমন মান সম্ভ্রম হলো কোথায়? তার বইয়ের সংখ্যার তুলনায় অর্ধেকেরও অর্ধেক বইও যারা লেখেনি, যাদের বই আলমারির মধ্যেই পড়ে থাকে, বছরে 25টার বেশি বিক্রি হয় না, তাদের কত মান, কত সম্ভ্রম। মাসিক পত্রে ছবি বার হয়েছে, কত সভার সভাপতি হয়ে তারা বক্তৃতা করছেন। কিন্তু গোবর্ধনবাবুকে কেউ তো ডেকেও জিজ্ঞাসা করে না। তিনি এর একমাত্র কারণ বুঝলেন, সেটা হচ্ছে যে ওই সমস্ত লোক কেবল ভালো লেখক নয়, সাহিত্য ক্ষেত্রে ভালো লেখক এবং অন্য কোনো জায়গায় তারা বেশ উচ্চ পদস্থ। তাই অনেকদিন থেকে তার মনে হচ্ছে, যদি কোনো একটা সুযোগে রায় বাহাদুর বা অন্তত রায় সাহেবও তিনি যদি হতে পারেন, তাহলে বোধ হয় তার এই কেবলমাত্র লেখক অপবাদটা ঘুচে যায়। সমাজে নিজের প্রাপ্য সম্মান তিনি আদায় করে নিতে পারেন। তার মনে হলো বোধহয় এই সুযোগেই সেটা হবে। নইলে ভগবান তারই একটা বইয়ের মধ্যে করে মূল সূত্র হিসেবে ওই চিঠিখানা পাঠিয়ে দেবেন কেন? ট্রেন চলে গিয়েছিল। ছোটবাবু যাত্রীদের টিকিট কালেক্ট করে অফিসে ফিরে এলেন। পকেট থেকে ডিবা বার করে পান খেলেন, গোবর্ধনবাবুকেও দিলেন। কাছের চেয়ারখানায় বসে বললেন, মশাই, কার সর্বনাশ হলো কে জানে। গোবর্ধনবাবু বললেন, দেখুন, আজ এই ডাকাতদের ধরতে হবে। ছোটবাবু বললেন, কে ধরবে? গোবর্ধনবাবু বললেন, কেন, আপনি আর আমি? আমি? সর্বনাশ, তাদের কাছে রিভলভার আছে, মাথার খুলি উড়িয়ে দেবেন না? গোবর্ধনবাবু হেসে বললেন, না 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 না, এখন আর তাদের কাছে রিভলভার নেই। সেসব কোথাও লুকিয়ে রেখে তারা আসবে। তাহলেও ধরা কি সোজা কথা মশাই? তারা 19-20 জন লোক। জাপটে ধরতে গেলে কি আর হবে? কৌশলে ধরতে হবে। তারপর? তারপর পুলিশ ডেকে তাদের হ্যান্ড ওভার করে দিতে হবে। তারপর? তারপর সকলের শ্রীঘর। আর তারপর? তারপর আবার কি? ওদের দলের অন্যান্য লোক যারা আছে, তারা যে আপনাকে আমাকে কুকুর মারা করে মারবে। গোবর্ধনবাবু বললেন, একটু আপনার লণ্ঠনটা নিয়ে আসুন তো, ঘরখানা একটু দেখি। ছোটবাবু লণ্ঠন আনতে চলে গেলেন। গোবর্ধনবাবু সেই অন্ধকারে দাঁড়িয়ে কৌশল কি করবেন সে চিন্তায় ব্যস্ত হলেন। ছোটবাবু লণ্ঠন নিয়ে এলে দুজনে গিয়ে ঘরখানা দেখলেন। একটা মাত্র দরজা, উপরে ছাদের প্রায় কাছে, এদিকে দুটো আর ওদিকে দুটো বায়ু চলাচলের জন্য জানালা কাটা আছে। তাতে এখনো সার্সি বসানো হয়নি। গোবর্ধনবাবু দেখলেন সেগুলি মেঝে থেকে প্রায় 20 ফুট উঁচুতে, সুতরাং সেদিক দিয়ে পালানোর সম্ভাবনা নেই। বললেন, এই ঠিক হবে। ঘরের বাইরে এসে গোবর্ধনবাবু দরজাটা পরীক্ষা করতে লাগলেন। পুরু শাল কাঠের ফ্রেমে আড়ভাবে সেই কাঠের ছোট ছোট তক্তা বসানো, আগাগোড়া রিভেট করা। উপরে একটা, নিচে একটা মোটা শিকলও আছে, খুব মজবুত, সহজে ভেঙে বার হতে পারবে না। ছোটবাবু বললেন, রেলের ভালো তালা আছে, আপনাকে দিয়ে চলুন। নিন, চলুন। আরো সব সরঞ্জাম দরকার। অফিসে বসে তার পরামর্শ করি। ফেরার পথে ছোটবাবু খুব মিনতি করে বললেন, কিন্তু আমি যে আপনাকে কোনো বিষয়ে সাহায্য করছি তা যেন ঘুণাক্ষরেও প্রকাশ না হয়। দোহাই আপনার। আরে না না, তা হবে না। অফিসে ফিরে
ঘণ্টাখানেক ধরে পরামর্শ চলল। এর মধ্যে 1:45 গাড়ি এসে চলেও গেল। কলকাতার সেই নিরীহ যুবকরা এসেছিল তাদের বন্ধু নিতাইয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে। নিতাই ছেলেটি অনেকদিন থেকেই কিছুটা মিলিটারি মানসিকতা। মজা করে যখন নিজের বিয়েকে যুদ্ধারম্ভ আর শ্বশুরবাড়িকে শত্রুদুর্গ বলে বর্ণনা করেছিল, তখন সে স্বপ্নেও জানত না যে তার দ্বারা বন্ধুদেরকে সে কিরকম বিপদের জালে জড়াচ্ছে। যে গ্রামে বিয়ে হলো সেটা স্টেশন থেকে 2 ক্রোশ দূরে। বিয়ে আর খাওয়া দাওয়ার পর বরের কাছ থেকে সবাই বিদায় নিল। তাদের জন্য গরুর গাড়ি রাখা ছিল, কিন্তু সেগুলি তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করে যুবকরা পায়ে হেঁটে স্টেশনের দিকে এগিয়ে চলল। সোজা সরকারি রাস্তা, পথ ভুল হওয়ার চিন্তা ছিল না। জ্যোৎস্নার আলোকে গান গাইতে গাইতে আনন্দের সঙ্গে তারা পথ অতিক্রম করতে লাগল। রাত যখন 2টো, তখন স্টেশনের আলো তাদের চোখে পড়ল। একজন বলল, এসো ভাই, বঙ্গ আমার জননী আমার গাইতে গাইতে যাই। বঙ্গ আমার জননী আমার গাইতে গাইতে তালে তালে পা ফেলে 10 মিনিটের মধ্যে তারা স্টেশনে পৌঁছল। প্ল্যাটফর্মে পৌঁছে দেখল এক ভদ্রলোক মাথায় পাগড়ি বেঁধে শাল গায়ে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে। একজন তাকে জিজ্ঞেস করল, ট্রেনের আর দেরি কত মশাই? শ্রী বাবুটি বললেন, আপনারাই কি আজ বিকেল 5টার গাড়িতে এসেছিলেন? আগে হ্যাঁ। আচ্ছা, আপনাদের দলের কেউ একজন কলকাতা থেকে গাড়ি ছাড়ার সময় গাড়ি মিস করেছিল? তা তো জানি না, তবে আরো 3 জনের আসার কথা ছিল বটে। তারা তারা আসেনি, হয়তো সময় মতো স্টেশনে এসে জুটতে পারেনি। কেন মশাই? বাবুটি বললেন, তবে ঠিকই হয়েছে, আপনাদেরই দলের লোক। 3 জন নয়, 2 জন লোক সন্ধ্যে 7টার সময় গাড়িতে এসে পৌঁছেছিলেন। তার মধ্যে একজনের ভয়ানক জ্বর। কোথায় কোথায় তারা? ওই রেলি ব্রাদারের আড়তে তারা আছেন। যিনি সুস্থ তিনি আমাদের এসে বললেন যে, মশাই এই তো বিপদ, একটু আশ্রয় দিতে পারেন? তা কোথায় আশ্রয় দিই? ওই রেলি ব্রাদারের আড়তটা দেখিয়ে দিলাম। বাসা থেকে তক্তপোষ, লেপ, বিছানা সব পাঠিয়ে দিলাম। 2-3 বার গিয়ে দেখেও এসেছি। ধুম জ্বর, 105-এর কম তো হবেই না। আর কি পিপাসা, 10 মিনিট অন্তর অন্তর খালি বলে জল দাও জল দাও। সুস্থ লোকটার কাছেই শুনলাম আপনারা রাত্রি 3টের গাড়িতে আবার কলকাতায় ফিরবেন। যুবকরা পরস্পর বলাবলি করতে লাগলো, ওই বোধহয় শান্তি আর শৈলেন। শান্তিরই বোধহয় জ্বর হয়েছে, তার তো ম্যালেরিয়া লেগেই আছে কিনা। পাগড়ি বাঁধা বাবুটি বললেন, হ্যাঁ, ওই শান্তিবাবুরই জ্বর হয়েছে, নামটা ভুলে গিয়েছিলাম। চলুন দেখবেন, চলুন। বলে তিনি এগিয়ে গেলেন। বলাই বাহুল্য, ইনি আমাদের গোবর্ধন বাবু ছাড়া অন্য কেউ নন। যুবকেরা তার পিছন পিছন চলল। তারা বলাবলি করতে লাগলো, জ্বর যদি একটু কম থাকে, মানে গাড়িতে নিয়ে যাওয়ার মতো যদি অবস্থা থাকে, তাহলেই নিয়ে যাব, নইলে আমাদের সকলকেই এখানে থাকতে হবে। রেলি ব্রাদারের আড়তে পৌঁছে বাবুটি বললেন, ওই ঘরে আছে, চলুন। দরজার ফাঁক দিয়ে একটু আলো আসছিল। দরজা ঠেলে মাথাটা ভেতরে ঢুকিয়ে বাবুটি বললেন, ঘুমোচ্ছে বোধহয়। ফিভার মিক্সচারটায় কিছু উপকার হয়েছে হয়তো, দুজনেই ঘুমোচ্ছে। পা টিপে টিপে আপনারা যান। হ্যাঁ, নিন যান। যুবকরা দেখল সে লম্বা ঘরের একেবারে শেষ সীমানায় একটা খাট পাতা আছে। পাশে একটা টেবিলের উপর গোটা 2 ওষুধের শিশিও দেখা গেল। দেওয়ালে একটা ল্যাম্প মিটমিট করে জ্বলছে। যুবকরা গোড়ালি উঁচু করে নিঃশব্দে ঢুকতে লাগলো। প্রায় সবাই একসঙ্গে সেই খাটের কাছে গিয়ে পৌঁছল। একজন লেপের প্রান্তটি আস্তে আস্তে তুলে ধরল। তারপর অনেকটা উঠিয়ে নেওয়ার পর বলল, কই? 2-3 জনে লেপটা টেনে বলল, গেল কোথা? অন্য সবাই বলল, সে বাবুটি কই, তিনি গেলেন কোথা? কেউ কেউ বলল, দেখো তো বাইরে বোধহয় আছেন। 3-4 জন দরজার কাছে গিয়ে দরজা টানল।
দরজা তো বাইরে থেকে বন্ধ। চিৎকার করে তারা বলল, ওহে বন্ধ যে। বাকি সবাই তখন দরজার কাছে গেল। সবাই দরজা ধরে টানাটানি করতে লাগলো, কিন্তু দরজা এক চুলও নড়ল না। সবার মনে তখন একটু ভয় হলো। কেউ কেউ বলল, ওহে কুঞ্জ, এ কি ব্যাপার? কুঞ্জ বলল, কিছুই বুঝতে পারছি না, আমাদের এরকম করে বন্ধ করলো কেন? লোকটার উদ্দেশ্য কি? অভয় বলল, একবার ডেকে দেখা যাক। বলে সে দরজার কাছে মুখ রেখে চিৎকার করতে লাগলো, ও মশাই, ও পাগড়ি মাথায় বাবুটি, বলি শুনছেন? আরে দরটা বন্ধ করে দিলেন কেন? খুলে দিন, আরে খুলে দিন। একে একে দুইয়ে দুইয়ে তখন তারা এরকম হাঁকা হাঁকে ডাকাডাকি করতে লাগলো, কিন্তু কোনো ফল হলো না। কেউ কেউ তখন হতাশ হয়ে মেঝের ওপর বসে পড়ল। অবনী বলল, ওহে, এ গতিক ভালো নয়। আবার এর মধ্যে বন্ধ থাকলে প্রাণে মারা যাবো যে। হ্যাঁ, না না, এ যা মজবুত কবাট, এ ভাঙা যাবে না। ওই ল্যাম্পটা নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। আরে ওর তেলটা কবাটের গায়ে মাখিয়ে আগুন ধরিয়ে দাও, এই কপাট পুড়িয়ে ফেলো। কুঞ্জ বলল, সর্বনাশ, তাহলে ধোঁয়ায় শেষকালে দম বন্ধ হয়ে মারা যাবো যে। জানালা নেই, শুধু ছাদের কাছে ছোট্ট ছোট্ট দুটো ভেন্টিলেটর আছে, তাও কাঁচ বন্ধ বলে মনে হচ্ছে। অন্য উপায় চিন্তা করো। শ্যামাপদ বলল, আমার তো মনে হচ্ছে সে বোধহয় পালিয়েছে। এই চলো চেঁচামেচি করে এসো, কারো না কারো তো সারা পাবো। কেশব বলল, এই শীতের পরে কে আছে এখানে যে আমাদের সারা পেয়ে এসে আমাদের উপকার করবে? সবাই তখন মাথায় হাত দিয়ে বসে চিন্তা করতে লাগলো। আধ ঘন্টা পরে বাইরে একটা ভসভস করে শব্দ এলো। আমাদের ট্রেনও বেরিয়ে গেল। এইরকম জল্পনায় কল্পনায় আরো ঘন্টাখানেক কেটে গেল। কেন যে লোকটা এরকম ব্যবহার করলো সেটা সবাই বোঝার চেষ্টা করতে লাগলো। ভেবে চিন্তে কোনো কুল কিনারা পেল না। অবশেষে স্থির করলো লোকটা বোধহয় পাগল হবে। কুঞ্জ ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, খাটখানা ধরে নাড়াচাড়া করছিল। কিছুক্ষণ পরে সবাইকে ডেকে সে বলল, দেখো দেখো, ওই ওপরে যে ভেন্টিলেটর রয়েছে ওতে সার্সি টার্সি বোধহয় নেই। আমি অনেকক্ষণ থেকেই তাকিয়ে তাকিয়ে দেখছি, ওই দিয়ে ছাড়া বেরোবার আর কোনো উপায় নেই। কিন্তু অভয় বলল, ও তো ভীষণ উঁচু, ওখানে পৌঁছানো যায় কেমন করে? এই নেওয়ারের খাটখানা ভাঙা যাক, খাটের কাঠ চারখানা আর টেবিলের পায়া চারটে নেওয়ার দিয়ে খুব কষে বাঁধা যাক। এসো এসো এসো, একটা ময়ের মতন হবে তাহলে। দেওয়ালের গায়ে সেটা দাঁড় করালে জানলার ওই ফুটো পর্যন্ত মনে হচ্ছে পৌঁছানো যাবে। কুঞ্জ বলল, 3 কড়ি, তুই সাইজে কিন্তু সব থেকে ছোট, পারবি তো উঠতে? 3 কড়ি বলল, খুব পারবো, কিন্তু তারপর ওদিকে নামবো কি করে? ওদিকে আবার জমি অবধি পেলে তো, ওদিকে যদি বেশি নিচু হয়। আরে আগে উঠে তো দেখ। তখন সেই ল্যাম্পের আলোর সাহায্যে সবাই মিলে খাটের ফিতে খুলতে লাগলো। খোলা শেষ হলে সবাই মিলে খাটের পায়াগুলোকে খুলে ফেলল। টেবিলটাও একইভাবে ভাঙা হলো। খাটের পায়া আর টেবিলের পায়া দড়ি দিয়ে বাঁধতে বাঁধতে বাইরে কাক ডেকে উঠল। জানালা দিয়ে ভোরের আলো এসে ঢুকল। সবাই ধরাধরি করে তখন সেই মইকে দেওয়ালের গায়ে দাঁড় করিয়ে দিল। সেটা জানালা ছাড়িয়েও প্রায় আরো 1 হাত উঠে গিয়েছে। দেখে সবার বুকে এই প্রথম কিছুটা আশার সঞ্চার হলো। 3 কড়ি বলল, যদি বেরুতে পারি, বেরিয়ে আমি কি করব? স্টেশনে যাব? না না, স্টেশনে গিয়ে কি হবে? তারাই তো আমাদের শত্রু। প্রথমে দরজায় গিয়ে দেখবি, যদি দেখিস যে শুধু শিকল বন্ধ আছে তাহলে শিকলটা খুলে দিবি, আর যদি দেখিস তালা বন্ধ তাহলে থানায় গিয়ে দারোগাকে সব বলবি। কাছে কোথাও নিশ্চয়ই থানা আছে, দারোগা এসে আমাদের উদ্ধার করবে। সবাই মিলে সেই মইটা ধরে রাখল। 3 কড়ি অতি কষ্টে বাঁধনের গাঁটে গাঁটে পা দিয়ে ওপরে উঠতে লাগলো। ক্রমে সে ঘুলঘুলির কাছে গিয়ে পৌঁছল। নিচে থেকে একজন জিজ্ঞাসা করল, 3 কড়ি, কি দেখছিস? আরে মাঠে একটা শিয়াল চড়ছে। মানুষ টানুষ কাউকে দেখছিস? না না, কাউকেই পাচ্ছি না। কতখানি নিচে জমি? এই কাঠ পৌঁছাবে? অনেকটা নিচু। আচ্ছা, একটা কাজ করো তোমরা, নেয়ার খোলো,
টুকরোগুলো মুখে মুখে করে গিরো বাঁধো। আচ্ছা, 2 খাই করে পাকিয়ে ওই দড়ার মতো করে দাও। একটা মুখ আমায় দাও, সেটা আমি নিচে নামিয়ে দিই। আর একটা মুখ তোমরা সকলে মিলে ধরে থাকো, আমি ওদিকে ঠিক নেমে পড়বো, ঠিক আছে? সবাই বলল, বেশ বুদ্ধি করেছো, বাহ। তখন সে 18 জোড়া হাত খাটের ফিতে খুলতে, বাঁধতে আর পাকাতে লাগলো। 20 মিনিটের মধ্যে সমস্ত তৈরি। নিচে থেকে সবাই বলল, আগে গিয়ে দেখ দরজায় খালি শিকল বন্ধ আছে না তালা দেওয়া আছে। যদি তালা দেখিস তাহলে এসে নিচে থেকে আমাদের বলবি কিন্তু। আর যত তাড়াতাড়ি পারিস থানায় যাবি, গিয়ে দারোগাকে সব কথা বলে এখানে নিয়ে আসবি। দড়ি ধরে জানালার ভেতর দিয়ে 3 কড়ি নিজেকে গুলিয়ে দিল। এদিকে প্রাণ ভয়ে ছোটবাবু আধ ঘন্টা আগেই চুপি চুপি এসে নিজের ডুপ্লিকেট চাবি দিয়ে তালা আর শিকল খুলে দিয়ে গিয়েছিলেন। যুবকরা কেউই তখন দরজার কাছে ছিল না, তাই কোনো শব্দ পায়নি। ছোটবাবু ভেবেছিলেন কিছুক্ষণ পরে এরা জানতে পারবে এবং দরজা খুলে পেয়ে পালিয়ে যাবে। তাহলে তাকে ভবিষ্যতে কুকুরের মতো মরার আশঙ্কা থাকবে না। দরজা খুলে দিয়ে ছোটবাবু আবার অফিসে ফিরে গেলেন। দেখলেন গোবর্ধনবাবু সে লম্বা টেবিলখানার উপর খান কতক লাইন ক্লিয়ার বই মাথায় দিয়ে ঘুমোচ্ছেন। ছোটবাবু ডুপ্লিকেট চাবিটি লুকিয়ে রেখে বসে নিজের কাজ করতে লাগলেন। অনেকক্ষণ পরে গোবর্ধনবাবু একটু নড়ে চড়ে উঠলেন। শাল থেকে মুখ বার করে বললেন, ভোর হয়েছে যে, থানায় লোক পাঠালেন? ছোটবাবু বললেন, না, এক বেটা খালাসিকেও দেখতে পাচ্ছি না। আমি নিজেই যাব নাকি? তা থানা কতদূর এখান থেকে? 1 মাইল হবে। আচ্ছা মশাই, একটা কাজ করি না কেন, থানায় খবর না পাঠিয়ে বরং কলকাতায় একখানা টেলিগ্রাম করে দিই পুলিশের ইন্সপেক্টর জেনারেলের নামে। মিলিটারি পুলিশ নিয়ে একেবারে বন্দুক টন্দুক নিয়ে তারা আসুক। এইসব স্থানীয় পুলিশকে বিশ্বাস নেই মশাই। আমি যে এত কষ্ট করে ধরলাম, দারোগা নিজের নাম কেনার জন্যে শেষে হয়তো আমায় আমলই দেবে না। টেলিগ্রামই একখানা করে দিই, কি বলেন? হ্যাঁ, সে মন্দ নয়। বেশ, তো আপনি বসে টেলিগ্রাম লিখুন, আমি ততক্ষণ বাসায় গিয়ে আপনার চায়ের জোগাড় করে আসি। এমন সময় এক পেয়ালা গরম চা পেলে বেড়ে হয় মশাই, বেড়ে হয়। একেই শীত, তাই সমস্ত রাত্রি জাগরণ। ছোটবাবু বাড়িতে গেলেন। গোবর্ধনবাবু কাগজ কলম নিয়ে টেলিগ্রাম লিখতে বসলেন। অনেক কাটাকুটি করে শেষে মোটামুটি এরকম তর্জমা দাঁড়ালো, আমি কার্যবশত এ অঞ্চলে আসিয়া অদূরে কোনো গ্রামে একটি ভীষণ স্বদেশী ডাকাতি হইয়াছে জানিতে পারিয়া অনেক কষ্টে এবং কৌশলে 19 জন ডাকাতকে ধরিয়া একটি ঘরে তালা বন্ধ করিয়া রাখিয়াছি। মিলিটারি পুলিশ লইয়া শীঘ্র আসুন। ইতি গোবর্ধন দত্ত। সেই লেখাটা 3-4 বার পড়ে গোবর্ধনবাবু অবশেষে নিজের সই করলেন। সেখানে লিখলেন, বেঙ্গলি নভেলিস্ট, মানে বাংলা ঔপন্যাসিক। দুটো উদ্দেশ্য ছিল। ইন্সপেক্টর জেনারেল সাহেব যেন মনে না করেন যে কোনো দায়িত্ব জ্ঞানহীন লোক এরকম টেলিগ্রাম পাঠিয়েছে। দ্বিতীয়ত, কে ধরিয়ে দিল সে সম্বন্ধে ভবিষ্যতে যাতে কোনো রকম গোলমাল না হয়, যেন পুরস্কারটা তাঁর কপালেই জোটে। এই সময় বাইরে গোবর্ধনবাবু অনেক লোকের চেঁচামেচি আর জুতোর আওয়াজ শুনে টেলিগ্রামখানা হাতে নিয়ে কৌতূহলবশত বাইরে গেলেন। কিন্তু যা দেখলেন তাতে তার প্রাণ উড়ে গেল। এ তো তারা, সেই দল। কাঁধে তাদের খাট ভাঙা, টেবিল ভাঙা, বড় বড় কাঠ। একজন বলে উঠল, ওই রে, পাগড়ি মাথায় লোকটা। গোবর্ধনবাবু বুঝলেন তার শেষের সময় উপস্থিত। কিন্তু প্রাণ বড় সম্পদ, সেটা বাঁচাবার জন্য একবার চেষ্টা করে তো দেখতেই হয়। সুতরাং তিনি ছুটলেন। তথাকথিত ডাকাতরাও ধর বেটাকে বলে তার পেছন পেছন ছুটতে লাগলো। গোবর্ধনবাবু কিছুটা ছুটে প্ল্যাটফর্মের তারের বেড়া টপকে মাঠ দিয়ে, জঙ্গল দিয়ে প্রাণপণে ছুটলেন। গাছের কাঁটায় তার কাপড় ছিঁড়ে গেল, শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। তবু তিনি ছুটছেন, ছুটছেন, ছুটছেন,
ছুটতে ছুটতে এক পাটি জুতো খুলে পথে পড়ে রইল, তবু তিনি ছুটলেন। আরেক পায়ে জুতো রয়েছে, তাও তিনি ছুটছেন। এদিকে হঠাৎ করে দ্বিতীয় জুতোটাও খুলে গেল, তবু তিনি ছুটছেন। পায়ে কাঁটা পড়ছে, পাথরকুচি বিঁধছে, তবু তিনি ছুটছেন। ক্রমে ক্রমে তার গতি কমে এলো। অবশেষে হাঁপাতে হাঁপাতে এক জায়গায় বসে পড়লেন। চারিদিক চেয়ে দেখলেন ঘন জঙ্গল। কান পেতে রইলেন। ওই ডাকাতরা তার পেছন পেছন আসছে কিনা বোঝার চেষ্টা করলেন। অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ পেলেন না। মনে মনে তখন গোবর্ধনবাবু ভাবলেন, স্টেশনে ওরা বেশিক্ষণ অপেক্ষা করবে না, কারণ নিজেদের প্রাণের ভয় তো আছে। তাই ঘন্টা 2 সেখানে বসে থেকে তিনি ধীরে ধীরে বার হলেন। পা কেটে ব্যথা হচ্ছে, খোঁড়াতে খোঁড়াতে চলতে লাগলেন তিনি। পথ ভুলে ঘুরে ফিরে বেলা 9টার সময় গিয়ে তিনি স্টেশনে উপস্থিত হলেন। কিন্তু সেখানে গিয়ে ডাকাতদের কাউকে দেখতে পেলেন না। খোঁজ খবর নিয়ে জানতে পারলেন ছোটবাবু বাড়ি গিয়েছেন। বাড়িতে গিয়ে তিনি ছোটবাবুর সঙ্গে দেখা করলেন। ছোটবাবু হেসে বললেন, কে কোথায় ছিলেন এতক্ষণ? ডাকাতরা আপনাকে খুঁজছিল যে। গোবর্ধনবাবু নিচু গলায় বললেন, কোথায় গেল তারা? ছোটবাবু তখন যুবকদের কাছে যা যা শুনেছেন, যে তারা নেমন্তন্ন খেতে এসেছিল বরযাত্রী হিসেবে, এই সমস্ত কথা বর্ণনা করলেন। আচ্ছা, তারা কি করে বেরুলো? ছোটবাবু এইবার কিছুটা কল্পনার সাহায্য নিলেন। বললেন, সে মশাই আশ্চর্য কৌশল। 7টার ট্রেনে তারা চলে গেলে আড়তে গিয়ে দেখলাম কিনা বাইরের তালা যেমন বন্ধ ছিল তেমনিই রয়েছে। খাট ভেঙে নেওয়ার খুলে তারই মই তৈরি করেছে, করে সেই জানালার ফুটোয় উঠে একে একে টুপ টুপ করে লাফিয়ে পড়েছে। উহ, কি কৌশল, কি সাহস! গোবর্ধনবাবু কিছুটা চিন্তা করে বললেন, দেখুন, ওরা ডাকাতি বটে, বিয়ের বরযাত্রী নয়। বরযাত্রী এসেছিল এটা আপনাকে মিথ্যে করে বলে গেছে। যাই হোক, আমার নামটাম তাদের কাছে কিছু বলেননি তো? আরে না না, আমাকে অনেকবার করে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করলে বটে, কিন্তু আমি বললাম, মশাই কত লোক আসছে, কত লোক যাচ্ছে, কত লোকের খবর রাখবো বলুন? তবে হ্যাঁ, নোংরা চাদর গায়ে মাথায় পাগড়ি জড়ানো একটা লোককে প্ল্যাটফর্মে রাত্রে দেখেছিলাম বটে। ওই যা বলছেন আপনারা, পাগল টাগল হবে। গোবর্ধনবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার নামটি বলেননি যে, এইটি ভারী উপকার করেছেন। ফের যদি তারা বা তাদের দলের লোক এসে আমার সম্বন্ধে কিছু জিজ্ঞাসাবাদ করে, তবে দোহাই আপনার বলবেন না। বলে গোবর্ধনবাবু ছোটবাবুর হাত দুখানা চেপে ধরলেন। ছোটবাবু বললেন, আরে খেপেছেন, সে কি আমি বলি, জিভ কেটে ফেললেও না। ছোটবাবুর বাড়িতেই স্নান খাওয়া দাওয়া করে দুপুরের গাড়িতে গোবর্ধনবাবু কলকাতা রওনা হলেন। পরের দিনের পোস্টেই ছোটবাবু একটা বিশাল বড় বইয়ের প্যাকেট পেলেন। গোবর্ধনবাবু তাকে নিজের গ্রন্থাবলী সম্পূর্ণ 1 সেট উপহার পাঠিয়েছেন। প্রত্যেক বইয়ের উপহারের কথা লিখে নিজে স্বাক্ষর করেছেন, এই বলে যে, আপনার চিরকৃতজ্ঞ গোবর্ধন। আজ গল্প স্বল্পে শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত গল্প শখের ডিটেকটিভ। গল্প পাঠে যারা ছিল: রাজীব, সুদীপ্ত, অর্ণব, অরিজিৎ, অমরজিৎ, দত্তাত্রেয়, সোহম এবং অর্পণ। গল্পের সূত্রধর রিয়া, সম্পাদনা ও আবহ নির্মাণ রাজীব, সমগ্র পরিচালনা ও পরিকল্পনা শুভদা।